যে কোনো পরিবারেই প্রেগনেন্সিটা একটা ভীষণ খুশির খবর, বাবা মার ক্ষেত্রেও এবং তাদের পরিবারের লোকজনদের ক্ষেত্রেও। কিন্তু ধরুন আজকে আপনি প্রেগনেন্ট অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হলেন, দুশ্চিন্তায় পড়েছেন, কি করবেন ভাবছেন। জানতে হলে এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। প্রথমে বলি, যখন একজন প্রেগনেন্ট মহিলা ক্যান্সারে আক্রান্ত হন তখন কিছু ডিসিশন মেকার্স, যাকে বলে স্টেক হোল্ডার্স থাকে, যারা সবাই মিলে ডিসিশনটা নেয় যে প্রেগনেন্সিটাকে নিয়ে কি করা হবে এবং ক্যান্সারটাকে নিয়ে কি করা হবে। তো এই ডিসিশন মেকার্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল চারটে লোকের বা চারটে গ্রুপের। প্রথম গ্রুপটা হচ্ছে মেডিকেল গ্রুপ বা অনকোলজি গ্রুপ, যার মধ্যে মেডিকেল অনকোলজিস্ট থাকবেন, রেডিয়েশন অনকোলজিস্ট থাকবেন এবং সার্জিক্যাল অনকোলজিস্ট থাকবেন। সেকেন্ড গ্রুপটা হলো গাইনোকোলজির গ্রুপ, যেখানে গাইনোকোলজিস্ট থাকবেন, ফিটাল মেডিসিন এক্সপার্ট থাকবেন বা এমব্রায়োলজিস্ট থাকবেন। থার্ড ব্যাপার হচ্ছে পেশেন্টের ফ্যামিলি, তাতে পেশেন্টের হাজব্যান্ড এবং তার কিছু ক্লোজ ফ্যামিলি মেম্বার যারা এই ডিসিশন মেকিং প্রসেসটার মধ্যে ইনভলভ থাকবেন। এবং ফোর্থ যেই ইম্পর্টেন্ট গ্রুপটা থাকা উচিত, যেটা সবসময় থাকে না, সেটা হচ্ছে এথিক্যাল অ্যান্ড লিগাল গ্রুপ বা এমন কোনো গ্রুপ যারা স্পেসিফিক্যালি ক্যান্সার ইন প্রেগন্যান্সির ভ্যারিয়াস এথিক্যাল অ্যাসপেক্টস নিয়ে কাজ করেন বা লিগাল অ্যাসপেক্টস নিয়ে কাজ করেন তারা। তো এই চারটে গ্রুপের একটা কনজয়েন্ট ডিসিশন কিন্তু আমাদের হেল্প করবে বলার জন্য যে আপনার জন্য বা আপনার বাচ্চার জন্য বা আপনার ক্যান্সারের জন্য কোনটা বেস্ট এবং কোনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত, কোনটাকে নেগলেক্ট করা উচিত এবং কিভাবে চিকিৎসা করা উচিত। প্রেগনেন্সি এবং ক্যান্সার দুটোই যদি একসঙ্গে থাকে, সেটার ক্ষেত্রে কোনটা বেস্ট অপশন সেটা ডিসাইড করার জন্য অ্যাসকো বলে একটি সংস্থা, যেটা আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অনকোলজি, এই অ্যাসকো সংস্থা আমাদেরকে একটা গাইডলাইন দেয় যে প্রত্যেকটা পেশেন্ট আলাদা, তাদের প্রেগনেন্সির সিচুয়েশনটা আলাদা এবং তাদের ক্যান্সারের স্টেজ বলুন, টাইপ বলুন, সবকিছুই আলাদা। কাজেই একটাই ধাঁচে সবাইকে ট্রিটমেন্ট করলে চলবে না বা একটাই ধাঁচে প্রেগনেন্সি ডিসিশন নিলেও চলবে না। ইট হ্যাজ টু বি অ্যান ইন্ডিভিজুয়ালাইজড ডিসিশন। প্রত্যেকটা পেশেন্টের চিকিৎসার ডিসিশনটা আলাদা। তো নর্মালি যেটা করা হয় যে প্রথমেই যখন আমরা কোনো পেশেন্ট এরকম পাই যার প্রেগনেন্সিও আছে এবং ক্যান্সার, সেক্ষেত্রে আমরা ডিসাইড করি যে পেশেন্টটি হাই রিস্ক গ্রুপ বা ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ পড়ছে নাকি লো রিস্ক গ্রুপের মধ্যে পড়ছে। তার কিছু ক্রাইটেরিয়া আছে, তাতে আমি যাচ্ছি না। যদি ধরুন লো রিস্ক গ্রুপের মধ্যে পড়ে, যেখানে ক্যান্সার ট্রিটমেন্টটা খুবই লো রিস্ক, ধরুন আজকে পায়ের একটা ছোট্ট টিউমার আছে যেটা সার্জারি করে বাদ দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে, তার কোনো কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি কিছুই লাগবে না, সেইটাকে বলা হয় লো রিস্ক গ্রুপ। ইন্টারমিডিয়েট বা হাই রিস্ক গ্রুপ কাকে বলবো? যেখানে ধরুন কোনো একটা ক্যান্সার ট্রিটমেন্ট করতে গেলে আমাকে অনেকগুলো মোডালিটি নিয়ে আসতে হয়, যেমন ধরুন সার্জারিও করতে হবে, সার্জারির আগে বা পরে কেমোথেরাপিও দিতে হবে বা রেডিওথেরাপিও দিতে হবে, সেইগুলোকে আমরা বলবো হাই রিস্ক গ্রুপ। বা যেখানে ক্যান্সার ট্রিটমেন্টটা যদি আমরা পোস্টপন করি প্রেগনেন্সি শেষ হওয়া অবধি, সেক্ষেত্রে ক্যান্সারটা বেড়ে যেতে পারে এবং সেটা পেশেন্টের লাইফের জন্য ক্ষতিকারক হতে পারে। তো যখনই আমরা লো রিস্ক গ্রুপ পাচ্ছি, আমরা স্ট্যান্ডার্ড যা চিকিৎসা সেদিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু যখন আমরা ইন্টারমিডিয়েট বা হাই রিস্ক গ্রুপ পাই, তখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পেশেন্টের ফ্যামিলি, হাজব্যান্ড এবং বাকি ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে বসা, তাদেরকে রিস্ক কি কি আছে সেটা এক্সপ্লেন করা। রিস্ক মানে আমি যদি কেমোথেরাপি দিই তাহলে বাচ্চার কতটা ক্ষতি হতে পারে, রেডিয়েশন তো দেওয়া খুবই মুশকিল, সার্জারির সঙ্গে কতটা ক্ষতি হতে পারে, এই জিনিসগুলো ডিসকাস করা। পেশেন্টের থেকে জেনে নেওয়া যে তার কাছে প্রায়োরিটিটা কি। ধরুন আজকে কারুর প্রথম সন্তান বা খুব কষ্ট করে তিনি মা হয়েছেন, তার কাছে প্রেগনেন্সিটা খুব ইম্পর্টেন্ট। অন দি আদার হ্যান্ড, ধরুন একজন খুব ইয়াং মেয়ে, যার এটা হয়তো ফার্স্ট প্রেগনেন্সি, যার হয়তো পরবর্তীকালেও প্রেগনেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে বা ট্রাই করার একটা সম্ভাবনা আছে। তো এই দুটো কেসকে আমরা ডেফিনেটলি আলাদাভাবে দেখি এবং পেশেন্ট যেটা চাইছেন তার চাহিদার উপর বেস করে আমরা ডিসাইড করি যে কোন সময় আমরা ট্রিটমেন্টটা করব। ট্রিটমেন্টটা আর্জেন্টলি করার দরকার আছে, যদি সেটাই হয় তাহলে পেশেন্টকে বলা হয় যে দেখুন এই প্রবলেম হতে পারে,
এবং তাতে আপনার বাচ্চার এই ক্ষতি হতে পারে, আপনি যদি রাজি থাকেন আমরা এগোবো উইথ আ হাই রিস্ক কনসেন্ট। প্রেগনেন্সির প্রথম 14 সপ্তাহ খুব ক্রিটিক্যাল, প্রেগনেন্সির দিক দিয়েও ক্রিটিক্যাল এবং ক্যান্সার ট্রিটমেন্টের দিক দিয়েও ক্রিটিক্যাল। কারণ আমরা যেই কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি বা যাই ট্রিটমেন্ট দিই সেটা তো সেই ডেভেলপিং বাচ্চাটার শরীরেও যায় এবং সেই সময়টায় তার অর্গ্যান ডেভেলপমেন্টটা হয়। এই প্রথম 12 থেকে 14 উইকসের মধ্যে তার মেইন অর্গ্যান ডেভেলপমেন্টটা হয় এবং সেই অর্গ্যান ডেভেলপমেন্টের সময় যদি কেমোথেরাপি দিয়ে ডিএনএ ড্যামেজ হয় তাতে কিন্তু বাচ্চার কনজেনিটাল অ্যাবনর্মালিটি হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি। সো প্রথম ট্রাইমেস্টার ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ফেজ, যেই সময়টায় আমাদের কেমোথেরাপি দেওয়াটা খুব ডিফিকাল্ট। আমাদের ক্যান্সার ট্রিট করতে গেলে কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন খুব জরুরি হয়ে পড়ে, যেমন ধরুন আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, পেট স্ক্যান। কিন্তু যখন আমরা কোনো প্রেগনেন্ট পেশেন্টকে ডিল করছি আমাদেরকে একটু মডিফাই করতে হয়। আমরা এমন কোনো কিছু ইনভেস্টিগেশন ইউজ করতে পারবো না যাতে আয়োনাইজিং রেডিয়েশন থাকতে পারে, যেমন ধরুন সিটি স্ক্যান, এক্স রে, পেট স্ক্যান। এই তিনটের কোনোটাই কিন্তু প্রেগনেন্ট পেশেন্টের ক্ষেত্রে করা উচিত নয়। কি কি সেফ? আলট্রাসোনোগ্রাফি সেফ, এমআরআই সেফ। তো যখনই প্রেগনেন্ট পেশেন্টের আমরা ক্যান্সারের স্টেজ নির্ধারণ করতে যাই আমরা সাধারণত আইদার আলট্রাসোনোগ্রাফি করি বা হোল বডির এমআরআই করি, যেটা সিটি স্ক্যানের মতনই কম্প্যারেবল, খুব খারাপ কিছু নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে ইনফ্যাক্ট এমআরআই আরো বেটার পিকচার দেয় এবং তাতে বাচ্চার কোনো রকম ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। প্রেগনেন্ট অবস্থায় যদি ক্যান্সার নির্ধারণ করার জন্য আপনাকে বায়োপসি সাজেস্ট করা হয় ডেফিনেটলি করুন, কারণ বায়োপসির সঙ্গে কোনো রকম আপনার বাচ্চার ক্ষতি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। কাজেই প্রেগনেন্সিতে বায়োপসি ইজ অ্যাবসলিউটলি সেফ। আমাদের ক্যান্সার চিকিৎসার কয়েকটি মোডালিটি আছে, যেমন ধরুন সার্জারি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি। তো প্রেগনেন্সিতে কখন কোনটা সেফ? যদি সার্জারি করতে হয় তাহলে প্রেফারেবলি সেকেন্ড ট্রাইমেস্টারে সার্জারি করা উচিত এবং যদি খুব মেজর অ্যাবডোমিনাল সার্জারির ব্যাপার থাকে সেক্ষেত্রে যদি সম্ভব হয় সেটা প্রেগনেন্সির শেষ হওয়া অবধি ওয়েট করা উচিত। অন দি আদার হ্যান্ড যদি কেমোথেরাপির কথা বলি, কেমোথেরাপি কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে একদম কন্ট্রাইন্ডিকেটেড, মানে ওই সময় যদি কেমোথেরাপি দেওয়া হয় তাতে বাচ্চা ক্ষতি হওয়ার সম্ভাবনা ভীষণ হাই এবং ইন্ট্রাইউটেরাইন ডেথও হতে পারে বাচ্চার। কাজেই যদি আমাদের কেমো একান্তই দিতে হয় সেটা সেকেন্ড ট্রাইমেস্টারের পরেই একমাত্র আমাদের পক্ষে দেওয়া সম্ভব এবং আমাদের চেক করে নিতে হয় যে কোন কোন ওষুধ বাচ্চাকে ক্ষতি করে না। সব কেমোই যে ক্ষতি করবে তার কোনো মানে নেই, কিন্তু কিছু কিছু কেমো আছে, যেমন ধরুন হজকিন্স লিম্ফোমাতে ইউজ হয় কিছু রেজিমেন, ধরুন বিয়াকপ বা হাই ডোজ মেথোট্রেক্সেট বা অ্যালকাইলেটিং এজেন্টস, এই ধরনের কিছু কিছু কিমোথেরাপি আছে যেগুলো বাচ্চার ক্ষতি করে এবং সেইগুলো থ্রু আউট প্রেগনেন্সি আমাদের অ্যাভয়েড করতে হয়। কিন্তু অন দি আদার হ্যান্ড কিছু কিছু সেফ রেজিমেন্টস আছে, ব্রেস্ট ক্যান্সার বা এই ধরনের কিছু ক্যান্সারে যে রেজিমেন্টগুলো ইউজ হয় সেগুলো যথেষ্ট সেফ, তবে সেটা ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া যায় না, সেটা আমাদের সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস দিতে হয়। এবার আসছি ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি নিয়ে অ্যাসকো গাইডলাইন বলে যে আমরা কশাস থাকবো, একেবারে দেওয়া যাবে না এরকম বলেনি, কিন্তু সম্ভাবনা আছে যে ইমিউনোথেরাপি দিলে বাচ্চার ক্ষতি হতে পারে। এবারে আসছি ছোট্ট টার্গেটেড থেরাপি, মানে এখন তো অনেক রকম ট্যাবলেট ফর্মে টার্গেটেড থেরাপি বেরিয়ে গেছে। সেই টার্গেটেড থেরাপির মলিকুলগুলো যেহেতু খুব ছোট ছোট হয় সেগুলো বাচ্চার শরীরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং তার জন্য বাচ্চার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও বেশি। কাজেই থ্রু আউট প্রেগনেন্সি টার্গেটেড থেরাপি অ্যাভয়েড করা উচিত, বিশেষ করে যদি সেটা ছোট্ট কোনো মলিকুল হয়। এবারে আসছি রেডিওথেরাপি। এবার আপনারা সবাই জানেন যে রেডিওথেরাপিতে খুব হাই ডোজ রেডিয়েশন দেওয়া হয় ক্যান্সার সেলকে মারার জন্য, কিন্তু এটার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো যে ক্যান্সার সেল মারতে গিয়ে আপনি বাচ্চাটাকেও মেরে ফেলতে পারেন। তো সেটার জন্য রেডিওথেরাপি প্রেগনেন্সিতে কিন্তু ভীষণভাবেই কন্ট্রাইন্ডিকেটেড। থ্রু আউট দ্য প্রেগনেন্সি কখনোই রেডিয়েশন সেফ নয়, একান্তই যদি দিতে হয় সেটা বডির ওপরের দিকে, ধরুন কারোর ব্রেস্ট ক্যান্সার হয়েছে যদি আমাকে এই এরিয়াতে রেডিয়েশন দিতে হয় সেক্ষেত্রে একটা টেকনিক ফলো করা হয় যাকে বলে শিল্ডিং, মানে অ্যাবডোমেন এবং পেলভিস যেখানে বাচ্চা আছে সেই জায়গাটাকে এমন একটা পদার্থ দিয়ে শিল্ড করা হয় যাতে সেখানে রেডিওথেরাপি না পৌঁছয়। বাট স্টিল নর্মালি ম্যাক্সিমাম ডাক্তাররাই সাজেস্ট করবেন রেডিয়েশনটাকে যদি প্রেগনেন্সি শেষ অবধি অ্যাভয়েড করা যায়, কারণ যখনই রেডিয়েশন দেওয়া হয়
তার কিছু কিছু রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস কিন্তু বাচ্চার শরীরে গিয়ে ক্ষয়ক্ষতি করতে পারে। এবারে আসি প্রেগনেন্সির কিছু নন মেডিকেল, সোশ্যাল, এথিক্যাল বা লিগাল অ্যাসপেক্টসে। প্রথমে আসি সোশ্যাল অ্যাসপেক্ট। আমার বলতে খারাপ লাগছে যে ধরুন আজকে আপনি প্রেগনেন্ট এবং সেই সিচুয়েশনে যদি আপনার ক্যান্সার ধরা পড়ে, যেটা একদম ইনকিউরেবল স্টেজে আছে, সেক্ষেত্রে আপনি ফ্যামিলির সঙ্গে ডিসকাস করুন যে নতুন লাইফকে আপনার জীবনে আনবেন কিনা। কারণ আনফর্চুনেটলি যদি আপনার লাইফ এক্সপেক্টেন্সি খুব বেশি না থাকে, সেক্ষেত্রে সেই ডিসিশনটা কিন্তু ফ্যামিলিকে নিতে হবে যে বাচ্চাটাকে অ্যাবর্ট করাটা বেটার হবে নাকি প্রেগনেন্সিটা কন্টিনিউ করাটা। সাধারণত স্টাডিতে দেখা গেছে যে যেসব মায়েরা প্রেগনেন্ট অবস্থায় ক্যান্সার ডায়াগনোজড হয়েছেন এবং পরবর্তীকালে বাচ্চা হয়েছে এবং তারা বড় হয়েছে এবং কোনো কারণে ক্যান্সারের কারণে মা মারা গেছেন, সেই বাচ্চাদের কিন্তু আইকিউ এবং বাকি ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্টস অনেক কম, এটা স্টাডিতে দেখা গেছে। এবং তার সোশ্যাল সাপোর্টটাও কমে যায়, কারণ মা ছাড়া বুঝতেই পারছেন একটা বাচ্চার বড় হওয়াটা কতটা ডিফিকাল্ট হতে পারে। তো সেই ডিসিশনটা আমার মনে হয় এটা আপনি বসে ফ্যামিলির সঙ্গে ডিসকাস করে নেবেন। কিন্তু অন দি আদার হ্যান্ড, যদি দেখা যায় যে আপনার এমন একটি ক্যান্সার স্টেজে আপনার ধরা পড়েছে যেখানে জিনিসটা হাইলি কিউরেবল, সেক্ষেত্রে কিন্তু নানা রকম ডাক্তারের সঙ্গে বসে ট্রিটমেন্টটাকে এমনভাবে প্ল্যান করা যাতে আপনার বাচ্চার ক্ষতি না হয়। কেমোথেরাপি প্রথম ট্রাইমেস্টারে না দিয়ে একটু পরের দিকে দেওয়া, সার্জারি যদি করতেই হয় সেটা সেকেন্ড ট্রাইমেস্টারের সময় করা, রেডিয়েশনটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা এবং ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি এগুলো যদি দিতে হয় সেগুলো প্রেগনেন্সির পরে সময়ের জন্য রেখে দেওয়া। এইগুলো স্টেপস নিয়ে যদি আপনার ক্যান্সারটাকে কোনো মতে একটু ট্রিট করা যায়, একটু হলেও ট্রিটমেন্ট প্রোটোকলটা মডিফাই করে, সেক্ষেত্রে ডেফিনেটলি এগিয়ে যান। একটা জিনিস মাথায় রাখবেন, এই ধরনের সিচুয়েশন খুব সোশ্যালি সেন্সিটিভ সিচুয়েশন, ফ্যামিলির দিক দিয়েও ব্যাপারটা খুবই সেন্সিটিভ। সেক্ষেত্রে যদি কখনো লিগাল পরামর্শ দরকার পড়ে, একজন লয়ারের সঙ্গে যিনি এই পার্টিকুলার এই অ্যাসপেক্টে ল নিয়ে ডিল করছেন তার সঙ্গে পরামর্শ করুন এবং আপনার ফ্যামিলির সঙ্গে ডিসকাস করুন যে লং টার্ম আউটকাম যদি আপনার ভালো হয় খুবই ভালো, গো আহেড উইথ দ্য ট্রিটমেন্ট। কিন্তু লং টার্ম আউটকাম যদি খুব খারাপ হয়, সেক্ষেত্রে ভেবে দেখবেন বাচ্চাটাকে রাখতে চান না নষ্ট করতে চান। আমার ভীষণভাবেই ইচ্ছে যে আমার যে কজন পেশেন্ট, যারা আমার নয়, যে কোনো পৃথিবীর যে কোনো প্রেগনেন্ট পেশেন্ট যদি ক্যান্সারে আক্রান্ত হন, উনি সেরে উঠুন সঠিকভাবে চিকিৎসা হয়ে, এটাই কামনা রাখি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।